আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা ক্লাস 9-এ পড়তেছো, অর্থাৎ তোমরা যারা এবছর নবম শ্রেণীতে আছো, আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু আলোচনা করব এবং বার্ষিক পরীক্ষা শেষে তোমাদের ভবিষ্যৎ কিভাবে তোমরা নির্ধারণ করবে বা তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি হওয়া উচিত সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো তোমরা যারা 9-এ পড়তেছো, তোমাদের সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য, এবং যারা গার্জিয়ান আছেন, আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনাদেরও বলবো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। তাহলে বুঝতে পারবেন আসলে বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা এখন থেকে কিভাবে নিতে পারবে তারা। আচ্ছা, তোমরা যারা 9-এ পড়ো, তোমাদের প্রথমে যে বিষয়টা আলোচনা করব, তোমার যে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি। এখন তোমাদের যেহেতু আহ, আগের নিয়মের পরীক্ষা বাদ, অর্থাৎ নতুন কারিকুলামের পরীক্ষা বাদ হবে, তাহলে তোমাদের আগে পূর্বে যারা পরীক্ষা দিয়েছে বা তোমরা যারা পূর্বে পরীক্ষা দিতা, তোমার ক্লাস 8-এ, তখন কি ছিল তোমাদের? তোমাদের ছিল সিকিউ ছিল, তারপর এমসিকিউ ছিল। তো এই অনুসারে আবার তোমাদের প্রশ্নের প্যাটার্ন চলে আসবে। সাথে তোমাদের আইকিউ টেস্ট আসতে পারে, অর্থাৎ তোমার বাহ্যিক কিছু জ্ঞান বা ইনস্ট্যান্ট কিছু ওখানে তোমার দেখানো, এরকম কিছু থাকতে পারে, যেটাকে আমরা প্র্যাকটিক্যাল বলি। হ্যাঁ, প্র্যাকটিক্যাল সলিউশন বা প্র্যাকটিক্যাল কিছু তোমার সমাধানের বিষয় থাকতে পারে। কিন্তু তোমাদের সিকিউ এবং এমসিকিউ জিনিসটা কিন্তু আবার সেই পূর্বের জায়গায় ফিরে আসতেছে। এখন অনেকেই বলতে পারো, তাইলে আমরা এই সব পরীক্ষার জন্য তো ওইভাবে প্রস্তুতি নেই না। তোমাদের দেখো, ষান্মাসিক পরীক্ষা কিন্তু তোমাদের অলরেডি বাদ হয়ে গেছে, এবং তোমাদের কিন্তু ষান্মাসিক পরীক্ষা বাদ দিয়ে তোমাদের সকলকে কিন্তু ক্লাসে ফিরাই নেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমাদের এখন যে বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটা স্যাররা কিন্তু ওইভাবেই নেবে, এবং কোন জায়গা থেকে প্রশ্ন হবে, কোন তোমার কিভাবে প্রশ্ন হবে, সেটা বোর্ড কর্তৃক তাদেরকে কিন্তু নির্দেশনা দিয়ে দিবে। এটা নিয়ে তোমাদের মাথা ব্যথা থাকার কথা না। তোমরা একটা জিনিস থেকে বাঁচছো, সেটা হলো তোমাদের যখনই পরীক্ষা আসতো এতদিন, তোমাদের যেহেতু সবকিছু তোমরা ভাবতা নেটে আছে, একটা মানসিক প্রেশার কাজ করতো, নেটে কোন জায়গায় খুঁজলে পাবো, কিভাবে খুঁজলে পাবো, এইটা নিয়ে শুধু নেট ঘাটাঘাটি করতা, এবং সেখান থেকে কিছু পেলে সেটা খাতায় নোট করে বা তোমার অ্যাসাইনমেন্ট আকারে যেগুলো জমা দিতে হতো, তোমরা শুধু নোট করে দেখা দেখা জমা দিতা। কিন্তু ওই সময় কিন্তু তোমাদের শেখার কোনো কিছু মনের ভিতর আগ্রহ কাজ করতো না। ঠিক আছে, এর থেকে আসলে বলবো, তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরাও পরিত্রাণ পাইছো। এই যে একটা আহ অতিরিক্ত চিন্তা বলো, তারপর পড়াশোনা থেকে দূরে থেকে নেট থেকে কিছু খুঁজে বের করে আনা লেখা বলো, এগুলো থেকে তোমরা যেমন পরিত্রাণ পাইছো, তোমাদের গার্জিয়ান যারা আছে তারাও কিন্তু এখান থেকে পরিত্রাণ পাইছে। ঠিক আছে, তো এখন যে জিনিসটা হবে, এখন যে পরীক্ষাটা দিতে হবে, এখন কিন্তু আর তোমরা ওইভাবে নেটে সার্চ দিয়ে এনে বের করে তারপরে লিখতে পারবা না। এখন তোমার পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে তোমার পরীক্ষা দিতে হবে। এখন সৃজনশীলে কয় মার্ক রাখবে, এমসিকিউতে কয় মার্ক রাখবে, বা সাথে যদি তোমার প্রত্যেকটা প্র্যাকটিক্যাল কিছু অংশ রেখে দেয় সেখানে কি মার্ক রাখবে, এটা কিন্তু এখন পর্যন্ত নির্ধারিত হয় নাই। কিন্তু তোমাদের যে বইতে পড়া আছে সেখান থেকে সৃজনশীল আকারে বা এমসিকিউ আকারে, যেহেতু পূর্বের নিয়ম আমাদের পরীক্ষা নিয়ে আসবে, সেভাবে পরীক্ষা হবে। তো তোমাদের প্রস্তুতিটা এখন কিভাবে নেওয়া উচিত? তোমাদের বইয়ে যে জায়গা থেকে প্রশ্ন হওয়ার মতো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে ওইটার ভিতরে তোমার যত বিস্তারিত জিনিসপত্র আছে, অর্থাৎ যত শেখার মতো, জানার মতো জিনিস আছে, সেগুলো তোমাকে খুব ভালোভাবে তোমার এখন পড়তে হবে। অনেকের কাছে এটা টাফ হবে, কারণ যেহেতু তোমাদের গণিতের ভিতরে হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ ঢুকাই দিছে, তোমার বিজ্ঞানের ভিতরে তোমার পদার্থ রসায়ন সবকিছু ঢুকাই দিছে, হ্যাঁ, জীববিজ্ঞান। অর্থাৎ যে স্টুডেন্টটা আর্টসে পড়ার মতো যোগ্যতা রাখে, তার ভিতরে এখন সায়েন্সের যখন চাপ ঢুকাই দেওয়া হচ্ছে, সে কিন্তু এমনিতেই এগুলো নিতে পারবে না। তো তারপরও কথা এখান থেকেও তো আমার কিছু ভালো করতে হবে। তুমি যেই অবস্থানে আছো সেখান থেকেও তোমাকে ভালো কিছু করতে হবে। যেহেতু তোমাকে সেখান থেকেও ভালো কিছু করতে হবে, তার মানে তোমার সেই জিনিসটাকে একটু ভালোভাবে রিসার্চ করা উচিত। তো প্রত্যেকটা টপিক তোমরা বুঝে একটু রিসার্চ করে পড়বা, যাতে করে পরীক্ষার হলে প্রশ্নে কিছু লিখতে পারো। এটা হলো ফার্স্ট কাজ। কারণ তোমাদের কিন্তু ওইভাবে আসলে সৃজনশীল আকারে প্রশ্ন হয় নাই, বা তোমাদের গাইড বের হয় নাই, হ্যাঁ, যে তোমরা আসলে সৃজনশীলগুলো পড়বা বা পড়া তোমার পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দিবা। তো তোমাদের এই বছরটা, 9-এর বছরটা যেভাবেই যাক, এই তোমার খারাপ সময়ের ভিতরে পার করে নিতে হবে। দেখো, একটার পর একটা খারাপ সময় যাচ্ছে। আগস্ট গেল, সেপ্টেম্বরে বন্যা গেল, মানে অক্টোবরে বন্যা গেল, তারপর সেপ্টেম্বরে আমাদের
তোমার সরি অক্টোবরে আবার কি অপেক্ষা করতেছে, হ্যাঁ, আগস্ট গেল, সেপ্টেম্বরে বন্যা গেল, তারপর হচ্ছে অক্টোবরে কি আসতেছে আমরা আসলে জানি না। দেখো সেপ্টেম্বরে যে বন্যা আমাদের গেল, তোমার সেপ্টেম্বরে বন্যায় কিন্তু তোমার অনেক মানুষের বইই নাই, এখন অনেক স্টুডেন্টরা আছে যাদের বইই নাই। তো তাদেরও তো পড়াশোনা কন্টিনিউ করতে হবে, তাদেরকে নিয়েও তো আমাদের ভাবতে হবে। তো সবকিছু মিলাই আমরা আসলে এই খারাপ সময়টা ইনশাল্লাহ পার করে উঠলে আমাদের সামনে কিন্তু আবার সেই ভালো সময় আসতেছে। অর্থাৎ তোমার কষ্টের সময় যতটা আগাই আসবে, তোমার ভালো সময়ও তোমরা উপভোগ করা খুব সন্নিকটে চলে আসবে। ঠিক আছে, তাহলে তোমাদের নাইনের যে বিষয়গুলো এভাবে একটু হচ্ছে বিকৃত অবস্থায় হলেও পার করে চলে যাবা। কিন্তু যেটা বললাম যে তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, এই যে ভবিষ্যৎ পরিকল্পনা, ঠিক আছে, এই ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে দেখো। যেহেতু তোমার হচ্ছে ক্লাস 9 চলে যাবে, ক্লাস 10-এ উঠলে সেই আগের কারিকুলামে যদি আমরা ফিরে যাই, তাহলে সেই আবার হচ্ছে বিজ্ঞান শাখা আসবে, অর্থাৎ সায়েন্স আসবে। এটা আসলে তোমরা 9-এ যারা উঠছো তারা তো আসলে পাও না এইভাবে। হ্যাঁ, বিজ্ঞান তোমার 3টা পার্ট থাকে, একটা হচ্ছে বিজ্ঞান, তারপর হচ্ছে তোমার মানবিক, হ্যাঁ, আর্টস, তারপর হচ্ছে কমার্স আছে, ব্যবসায়িক। হ্যাঁ, এটা হলো ব্যবসায়িক। তাইলে বিজ্ঞান, মানবিক, তারপর হচ্ছে কমার্স, বা বিজ্ঞান, আর্টস, কমার্স, এই 3টা পার্ট চলে আসে। হ্যাঁ, এখানে কি আসবে তোমার, দেখো এখানে আসবে তোমার পদার্থ সায়েন্সের যে সাবজেক্টগুলা, তারপর হচ্ছে রসায়ন, তারপর হচ্ছে জীব জীববিজ্ঞান। অনেকে এই নামের সাথে পরিচিতি হতে পারো নাই, কারণ তোমরা 9-এ এই সাবজেক্টগুলো পাইতা, কিন্তু তোমাদের নতুন কারিকুলামের জন্য পাও নাই। তারপরে সাথে যদি উচ্চতর গণিত নেয় কেউ, তাহলে আসবে উচ্চতর গণিত। ঠিক আছে, এখানে যেমন আছে তোমার ইতিহাস, ইতিহাস, তারপর হচ্ছে পৌরনীতি, পৌরনীতি, তারপর হচ্ছে ভূগোল। কমার্সে আছে তোমার ব্যবসায় উদ্যোগ, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং, হ্যাঁ, তারপর হচ্ছে ফিনান্স। তো এই যে সাবজেক্টগুলো, এখন কথা হচ্ছে তুমি কোন সাবজেক্ট নিবা, এটা একটা বিষয় কিন্তু যখন 10-এ উঠবা তখন আবার থাইকা যাবে। তো তোমার আগে ফাইন্ড আউট করতে হবে তোমার অবস্থানটা, তুমি কি পড়াশোনা করতে খুব আগ্রহী, তুমি কি চাপ নিতে তোমার হচ্ছে ভালোবাসো, তুমি কি হচ্ছে টেকনিক্যাল হ্যান্ডেল তোমার ভিতর বেশি আছে। হ্যাঁ, যদি এই সব জিনিস বেশি থাকে, যে না আমার পড়াশোনা করতে খারাপ লাগে না, চাপ নিতে আমি প্রস্তুত থাকি সব সময়, পড়াশোনার বিষয়ে যত চাপ আসুক না কেন, টেকনিক্যাল যে জিনিসগুলো অর্থাৎ ইনস্ট্যান্ট কোনো কিছু সমাধান করার মতো আমার এবিলিটি বেশি আছে, তাইলে তুমি সায়েন্সের জন্য প্রযোজ্য। ঠিক আছে, এখন আমাদের সবাই মানে ভবিষ্যৎ বলতেই ভাবি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম দেখবো ছোটবেলায়। যদি বয়স্ক কাউকে জিজ্ঞেস করা হয় যে আপনার সন্তানকে কি বানাতে চান, বলবে, বা আপনার সন্তানের ফিউচার আপনি কিভাবে করতে চান, বলবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার। বা ছোট অবস্থায় কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করলে বলবে যে তুমি আসলে কি হতে চাও, বলবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার। মানে আমাদের মাথার ভিতরে সেটি হয়ে গেছে যে ভবিষ্যৎ মানেই ডাক্তার, ইঞ্জিনিয়ার। সো ডাক্তার, ইঞ্জিনিয়ার তো সবাই হবে না। যদি তোমার মাথায় ওইভাবে ট্যালেন্টেড কোনো থাকে, তোমার হচ্ছে তুমি চাপ নিতে পারো, পড়াশোনায় খুব মনোযোগী থাকতে পারো, বা পড়াশোনা করতে তোমার খুব ভালো লাগে, হ্যাঁ, তাইলে তুমি, তোমার জন্য সায়েন্স প্রযোজ্য। এখন তোমার হচ্ছে আর্টস বা হচ্ছে মানবিক শাখা কাদের জন্য প্রযোজ্য। এখন যে স্টুডেন্ট আসলে বেশি চাপ নিতে পারে না, সবার আসলে মানসিক দক্ষতা বা মানসিক স্ট্রেংথ ওই রকম সবার সমান না, কেউ চাপ বেশি নিতে পারে, কেউ চাপ কম নিতে পারে। এখন যে স্টুডেন্ট এই পদার্থ রসায়নের ভিতরে যা আছে এগুলো আসলে পড়তে ভাল লাগে না, অর্থাৎ সায়েন্স রিলেটেড যা আছে এগুলোর পড়তে ভাল লাগে না, এরপরও যদি ওর উপরে এইটা চাপাই দেওয়া হয়, তাহলে ও কিন্তু এটা দিয়ে ভালো কিছু জীবনে করতে পারবে না। তার থেকে ও হচ্ছে যদি গল্প আকারে বা হচ্ছে ইতিহাস আকারে বা মুখস্থ করতে ভালোবাসে, তাহলে ওর জন্য কিন্তু এই যে ইতিহাস সাবজেক্টটা খুব পারফেক্ট একটা সাবজেক্ট বা পারফেক্ট একটা গ্রুপ। ঠিক আছে, এখানে যে বিষয়গুলো আছে, ইতিহাসে তোমার হচ্ছে মুখস্থ বিদ্যাটা বেশি, তোমার পড়া বেশি হলো মুখস্থ বিদ্যাটা বেশি। যারা হচ্ছে মুখস্থ বেশি রাখতে পারে বা পড়তে পারে, বা এখানে কিন্তু ওইভাবে টেকনিক্যাল কোনো চাপ নাই, তোমার বোঝার মতো কোনো ই নাই, এগুলো জাস্ট যদি একটু বেশি বেশি পড়ে তাইলে এনাফ। তো ওর বিষয়টা যদি ওর উপরে চাপাই দেওয়া হয়, তাইলে কিন্তু একটু অন্যরকম হবে বিষয়টা। আবার যারা হচ্ছে অনেক ছেলেপান দেখবা, যারা হচ্ছে হিসাব নিকাশ বা হচ্ছে ক্যালকুলেশন করতে খুব ভালোবাসে, হ্যাঁ, তাদের জন্য দেখবা কমার্স সাবজেক্টটা কিন্তু আবার খুব ভালো। সো এই জিনিসটা এখনই ফাইন্ড আউট করতে হবে
যে তোমার ভবিষ্যৎটা তুমি কোন দিকে নিতে চাও। এখন তুমি মনে করো পারো না হচ্ছে চাপ নিতে, তুমি পারো না হচ্ছে বিজ্ঞান রিলেটেড যেগুলো আছে ওগুলো আসলে তোমার কাছে বিরক্ত লাগে, কিন্তু মানুষের কথায় মনের ভিতরে খালি ইচ্ছা জাগে যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব। হ্যাঁ, মানুষ চারপাশে বলে ঘ্যানার ঘ্যানার করে, এটা দ্বারা তোমার মনের ভিতরে ইচ্ছা জাগছে, আর ঠাস করে তুমি সিদ্ধান্ত নিলে তুমি বিজ্ঞান বা সায়েন্স রিলেটেড যেটা আছে সায়েন্সে তুমি পড়বা। কিন্তু সায়েন্সে পড়ার পরে তোমার কি হবে? তোমার তো ওগুলো পড়তে ভালো লাগে না, তোমার ম্যাথমেটিক্যাল সমস্যা সমাধান করতে ভালো লাগে না, তোমার সায়েন্টিফিক যত সমস্যা আছে সলিউশন আছে ওগুলো তোমার সলভ করতে ভালো লাগে না, তোমার যত সায়েন্টিফিক থিওরি আছে ওগুলো তোমার ফলো করতে ভালো লাগে না, বা ওগুলো তোমার হচ্ছে পড়তে ভালো লাগে না। এখানে অনেক চাপের, অনেক প্যারার, অনেক ঝামেলার বিষয় আছে, এখন তোমার ভালো লাগে না, কিন্তু তুমি ওই যে অতি উৎসাহিত হয়ে তুমি সায়েন্স নিছো, তখন কিন্তু তুমি বড় ধরনের একটা বাস খাও। ঠিক আছে? সো এখন থেকে নিজের অবস্থানটা যাচাই করো যে তোমার আসলে ভালো লাগাটা কোনটার ভিতরে আছে। তোমার যদি বিজ্ঞানের যত রিলেটেড যত শাখা আছে বা বিজ্ঞানের ভিতরে যা আছে, যেগুলো বললাম পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত, এগুলো কিন্তু কঠিন বিষয়। এগুলো পড়তে যদি তোমার ভালো লাগে তাইলে তুমি কিছু তো অংশ পাইছো, এই বিজ্ঞানের কিছু অংশ তোমাদের বিজ্ঞানের ভিতরে আছে, সেখানে তো দেখছো। এগুলো পড়তে যদি তোমার ভালো লাগে তাইলে তুমি বিজ্ঞান গ্রুপ বা অর্থাৎ সায়েন্স গ্রুপ নিয়ে পড়তে পারো। এগুলো ভালো না লাগলে তুমি মানবিক শাখা বা আর্টস গ্রুপ নিয়ে পড়তে পারো। কমার্স বা হচ্ছে ব্যবসায়িক যে শাখাটা আছে বা গ্রুপটা আছে, সেখানে তুমি যদি হিসাব নিকাশ বা হচ্ছে এইসব রিলেটেড তোমার যত কিছু আছে সেগুলো করতে ভালো লাগে, তাহলে তুমি এই সাবজেক্টটা নিয়ে পড়ো। কিন্তু এখন থেকে সেটা ভাইবা নেওয়ার সময়। আরেকটা বিষয় হলো, তোমাদের এই গ্রুপটা তো তোমাদের চাওয়ার উপরেই সবাইকে দিবে না। কেন দিবে না? কারণ ওই যে বললাম আমরা অতি উৎসাহী, যে খারাপ স্টুডেন্ট একদম ফেল করার মতো স্টুডেন্ট, সেও লাভ দিয়ে বলবে আমি সায়েন্স নিয়ে পড়বো। ও তো আসলে ওর নিজের জায়গাটা উপলব্ধি করতে পারতেছে না, ও চারপাশে মানুষের কথা শুনতেছে, চারপাশে মানুষ যেটাকে বাহাবা দিচ্ছে ও সেটাকে মেনে নিচ্ছে। তো বাহাবা দিচ্ছে কি, সায়েন্সে যারা পড়ে তাদেরকেই মূলত স্বাভাবিকভাবে বাহাবা দেয়। সো ও ওই বাহাবাটাকেই মেনে নেবে এবং ও সায়েন্স নেওয়ার জন্য লাফাবে। ঠিক আছে, এটা স্বাভাবিক। সো সেক্ষেত্রে আমি মনে করি তোমাদের 9-এ যে রেজাল্টটা হবে সেটা কিন্তু ভ্যালু করবে হচ্ছে এই বিজ্ঞান মানবিক কমার্স নেওয়ার বিষয়ে কিছুটা ভ্যালু করবে হয়তো। তো এই জন্য তোমার 9-এর যে তোমার পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা, সেটা কিন্তু ভালোভাবে ফোকাস দিতে হবে। তুমি যদি ওখানে ভালো কিছু করো তাইলে ভেবে নাও, তুমি যদি টপার থাকো তোমাদের বিজ্ঞান এটা দিবে। তারপর হচ্ছে মাঝারি থাকলে সেখান থেকে তুমি কমার্স বা হচ্ছে মানবিক শাখা তুমি হচ্ছে সাজেস্ট করতে পারবে তোমার নিজের জন্য। সো আগে সেই অ্যাবিলিটিটা দেখাও। ক্লাস 9-এ তুমি অ্যাবিলিটিটা দেখাও যে না, তুমি হচ্ছে বিজ্ঞান পড়ার মতো এবিলিটি রাখো, তুমি বিজ্ঞান পড়ার মতো শক্তি রাখো। হ্যাঁ, যে তুমি পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিতে ভালো করার মতো তুমি শক্তি রাখো। যদি শক্তি না রাখতে পারো তাহলে তোমার এই দুইটা থেকে একটা বেছে নিতে হবে। আশা করি বুঝতে পারছো। আর বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো অ্যাজ ইউজুয়াল সবার জন্য, তোমার যেমন গণিত, সাধারণ গণিত, ইংরেজি, এটা সবার জন্য প্রযোজ্য থাকবে। সো এই হলো বিষয়। তো যেটা বললাম, তোমাদের পরীক্ষার প্রস্তুতি ওইভাবেই নাও, প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আসার মতো বা প্রশ্ন আসলে নিজেকে নিজে প্রশ্ন করবে। একটা টপিক পড়লা, এখান থেকে কি প্রশ্ন হতে পারে নিজে একটু ভাববা, ভাইবা ওখান থেকে ওই প্রশ্নটা লেখার মতো একটু এবিলিটি নিজের ভিতরে অর্জন করো এবং সেটা দিয়ে ভালো একটা রেজাল্ট করো, যাতে করে তুমি তোমার অবস্থানটা সবসময় সায়েন্সের ভিতরে রাখতে পারো। সায়েন্সের ভিতরে রাখতে পারলে তুমি একটা ডিসিশন নিতে পারবা যে আমি আর্টস নিব, কমার্স নেবো না সায়েন্স নেবো। কিন্তু তুমি যদি এই দুইটার একটা অপশনে পইরা যাও রেজাল্টে, যদি রেজাল্টের উপরে বেস কইরা তোমার হচ্ছে দেওয়া হয় গ্রুপগুলো, তখন যদি এগুলোর একটা উপরে তুমি আইসা পড়ো, তখন কিন্তু তোমার সায়েন্সে ব্যাক করার অপশন থাকবে না। সো বি কেয়ারফুল। সবাইকে বলবো পড়াশোনাটা ঠিকভাবে করো, সময় নষ্ট করো না। প্রত্যেকটা জায়গা, খারাপ জায়গা থেকে ভালো কিছু করা যায়। আমাদের দেশের অবস্থা খারাপ, পড়াশোনার অবস্থা খারাপ, তারপরে তোমার হচ্ছে স্কুলের অবস্থা খারাপ, হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা খারাপ, সবকিছু খারাপ। সবকিছু খারাপের ভিতরেও দেখা যায় যে ভালো কিছু গড়ে তোলা সম্ভব। সো সেই ভালো কিছুটাকে গড়ে তোলার জন্য নিজের ফোকাসটা বাড়াতে হবে। নিজের কাজের প্রতি, পড়ালেখার প্রতি ফোকাসটা যত তুমি বাড়াবা, তুমি দেখবো ওই খারাপ জায়গা থেকেও তুমি পদ্ম ফুলের মতো একটা কিছু ফুটাই তুলতে পারবা। ঠিক আছে, যেটাকে আমরা বলি গোবরে পদ্ম ফুল, লাইক সেরকম কিছু নিজের দ্বারা তুমি ফুটাই তুলতে পারবা, যেটা মানুষ এবং সমাজ এবং দেশের জন্য কল্যাণ বয়ে আসবে। ঠিক আছে? সো যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকো। আল্লাহ হাফিজ।